শুধু দর্শক আপনারা প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া আজকে আমরা গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আমরা এই গফসফ অনুষ্ঠানটা সিলেটের আঞ্চলিক ভাষায় প্রত্যেক সোমবারে 10টার সময় প্রচার করা হয়। তো প্রিয় দর্শক, আজকে আমরা বাংলা ভিউ স্টুডিওত উপস্থিত আছেন কবি ও ছড়াকার সুমন বণিক। তো আজকে আমরা তার লগে গফসফ করমু এবং তান সম্পর্কে আমরা জানমু, তান লেখালেখি সম্পর্কে জানমু এবং তান গেছে থেকে মাঝে মাঝে আমরা কবিতাও শুনমু। তো আমরা লোকে আপনারা থাকবা আশা করলাম এবং পুরাটা অনুষ্ঠানও দেখবা। আসসালামু আলাইকুম সুমন ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোকা কিতা জানতা? ও ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা স্টুডিওতে আজকে আইছেন, আপনি আমরা সময় দিরা, আমরা অত্যন্ত খুশি যে আপনারা পাইছি আমরা। তো আজকে আমিও খুশি আপনারা যে আমারে ডাকছেন, আর আমি প্রথমবারের মতো আইছি। আমি নিজেরে খুব গৌরবান্বিত এবং মনে করলাম, ধন্য মনে করলাম। জি, আইবা আরও আপনারা আমরা যে দর্শক সকল আছেন তারা কিন্তু বারবারও চাইন, বুঝছেন? জি জি, যে নতুন আনতাম মুখ বা আমরা বিভিন্ন শুধু যে কবিতা বা শুধু যে সাহিত্যিক বা কবি বা শিল্পী, গানের শিল্পী ইত্যাদি আমরা সম্পূর্ণ সংস্কৃতি অঙ্গনের লগে যারা জড়িত আছেন তারারও আমরা চাই আনতাম, চেষ্টা করি আর কি। আর পাশাপাশি আমরা দর্শক সকলেরও অনুরোধ রক্ষা করতাম, চেষ্টা করি। তো আজকে আমি জানতাম চাইমু যে আপনার যে কবিতা, আপনি তো একজন ব্যাংকার মানুষ। ব্যাংকার, জি, প্রফেশন ব্যাংকিং। জি, এটা আমি জানি। তো আপনার যে এই যে লেখালেখির লগে আপনার কিভাবে এটা করেন আপনি? যে আপনি তো হিসাব নিকাশের মধ্যে থাকেন সব সময়, এটা কিলান সম্ভব হয়? এটা সম্ভব হয় আসলে, এটা তো আমার ছোটবেলা থেকে একটা ছিল, মানে চর্চা করিয়ে আইছি। আমি স্কুল ম্যাগাজিনে লেখালেখি করছি, তারপরে যখন কলেজে পড়ছি কলেজেও লেখালেখি করছি, ইউনিভার্সিটিতে গেছি ইউনিভার্সিটিতেও এগুলো করছি। এগুলো চর্চার বিষয়। এবং কবিতা লেখা বা গল্প লেখা বা ছড়া লেখা, যে কোনো লেখালেখি কাজ করতে গেলেই এটা একটা চর্চার বিষয় এবং এটা কঠোর অনুশীলন প্রয়োজন। এবং এটা আসলে হয়েছে কি, এটা মনের একটা তাগিদ থেকে আয় জিনিসটা। আসলে মানুষের ক্ষুধা তো দুই রকমের, পেটের ক্ষুধা, মনের ক্ষুধা। এই কবিতা, ছড়া বা চিত্রকল্প সব কিছুই এগুলো মনের চাহিদা, মনের খোরাক। তো সেই হিসাবে আর যেহেতু ছোটোবেলা থেকে চর্চা এবং আমার পারিপার্শ্বিকতা ওই রকম থাকায় আমি সহজেই এটা করতাম পারছি। ওটাও কইরাম যে সারা দিন তো কর্মব্যস্ততায় যায় সময়, কারণ ব্যাংক তো স্বাভাবিক, এটা সারা দিনও আপনার চাপের মধ্যে। তবে কবি যারা নিয়ে বা যারা লেখালেখি করে তারার মাথাটা সবসময় কিন্তু একটা ঘুরের মধ্যে থাকে, একটা ঘুরের মধ্যে থাকে। যেমন আমি অনেক সময় বাসে যাই বা গাড়িতে যাইরাম, কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু ওই রকম একটা চিন্তা ভাবনা সবসময় একটা কাজ করে। ওইটাই আর কি মূল জিনিসটা। তো আমরা একটু আপনার কবিতা সম্পর্কে জানতাম, আপনার বই সম্পর্কে। কবিতা এবার আমার বই মেলা 2টা বই বাড়াইছে। একটা লেগে জ্বলছি জলের তলে, এটা ঢাকার উৎস প্রকাশন থেকে বাই করছে তারা। আর আরেকটা প্রেম যুগ, এটা নাগরী প্রকাশনী থেকে বের করা হয়েছে। এই 2টা বই বাইরেছে এবার বই মেলাতে। আর এটা অবশ্য মৌলিক কবিতা, আর এটা একটু ছড়া এবং কবিতার মিশেল আর কি, এই ধরনের একটা। তো আচ্ছা, যেহেতু আপনার বই হয়েছে, পাবলিশড হয়েছে, তো আমরা চাইমু যে আমরা দর্শক হলেও হয়তো চাইবা যে আপনার। ঠিক আছে, আমি তো আসলে আবৃত্তি শিল্পী বা আবৃত্তিকার নই মূলত। তে কবির কণ্ঠে কবিতা কতটুকু সুন্দর লাগবে জানি না, চেষ্টা করবো আর কি। তা আমার প্রথম যে কবিতাটা, এটা আছে শিরোনামটা সখ্য। কথা বলবো শুধু ফুলের সঙ্গে, পাখির সঙ্গে, বৃক্ষ আর অরণ্যের সঙ্গে। কথা বলবো নদীর সঙ্গে, আকাশের সঙ্গে, মৃত্তিকা আর সমুদ্রের সঙ্গে। ঋতুবতী ধানের লকলকে ডগার ছোঁয়ায় নেব প্রেমের শিহরণ। মৃত্তিকার সুধাগন্ধে খুঁজে নেব মায়ের দেহের ঘ্রাণ।
জৈন্তা পাহাড়ের বুক চিরে ভেসে আসা বনু হাওয়ায় ভরে নেব ফুসফুস, বয়সী বটের তলায় বসে জুড়িয়ে নেব ঘানি টানা জীবনের ক্লান্তির নীল দংশন। পাখির ঠুটে বসতি গড়ে যে কবি, সেই পাখির ডানায় বেঁধে দেব স্বপ্নের ঝাঁপি। মৌমাছির কাছ থেকে শিখে নেব জীবনাচার, শব্দের মৌচাক থেকে শুষে নেব কিংসুক শব্দাবলী। এখন থেকে কথা বলবো শুধুই ফুলের সঙ্গে, পাখির সঙ্গে, কথা বলবো বৃক্ষ আর অরণ্যের সঙ্গে, নদীর সঙ্গে, আকাশের সঙ্গে, কথা বলবো মৃত্তিকা আর সমুদ্রের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ সুমনদা, আপনার লেখাটা খুবই ভালো লাগছে এবং দর্শকদেরও ভালো লাগবে আমি আশা রাখলাম। তো জ্বলছি জলের তলে, আর আরেকটা হইলো প্রেম যুগ। প্রেম যুগ। যে জ্বলছি জলের তলে, এই নামটা আপনি কেন? জ্বলছি জলের তলে, আসলে আমরা যে যতই মানে দেখাই না কেন সুখী বা সুখের মধ্যে ভাসছি, আসলে সব মানুষের ভিতরে একটা দুঃখ থাকে। দুঃখ এবং যাতনা নিয়েই কিন্তু সুখ এবং দুঃখ দুইটা পাশাপাশি থাকে মানুষের জীবনে। অ্যাবসলিউটলি খালি মানুষের সুখের মধ্যে আছে এরকম মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। তাই জ্বলছি জলের তলে, আসলে আমরা জলের মধ্যে যদি থাকিও, মানে শান্তিতে যদিও থাকিও, কিন্তু তবুর মধ্যে একটা দহন জ্বালা সবার ভিতরেই থাকে। জিনিসটা ওইভাবেই আর কি, ওই কাব্যটা ওইভাবেই আসছে। জ্বলছি জলের তলে, জলের মধ্যে আছি, শান্তির মধ্যে আছি, সুখের মধ্যে আছি, তারপরেও মানুষ জ্বলছে, ওই জিনিসটাই বোঝানো হয়েছে আর কি এখানে। আমরা বুঝলাম আসলে জ্বলছি, হ্যাঁ, খালি তো আমরা জ্বলাতু আছি। আচ্ছা, প্রেম যুগ। আর প্রেম যুগ যে বইটা, এটা মূলত আসলে প্রেমহীন, প্রেম যুগ বলতে কিছু নাই। না, আমি এই যুগটা ওইটা না, প্রেম যুগ মানে প্রেমের সাথে যুক্ত হওয়া। কারণ কি, আসলে পৃথিবীতে বর্তমানে প্রেমের সংকট খুব বেশি, মানে প্রকৃতপক্ষে বলতে এটা মানে একদম নিঃস্বার্থ, তারপরে একদম মানে পবিত্র। এই প্রেমটা সন্তানের সাথে মার হতে পারে, তারপরে একজন নারী পুরুষের মধ্যে প্রেম হইতে পারে, পিতা পুত্রর মধ্যে প্রেম হইতে পারে। এই কনসেপ্ট আর কি, এটা মূলত মানুষকে প্রেমময় করিয়া তোলা আর কি। আজকে বিশ্বে তো প্রেমের সংকট, এই জন্য এই প্রেমময় করার জন্য এই প্রেম যোগ। আচ্ছা, তো আমরা প্রেম যোগ থেকে একটা কবিতা শুনতাম। আচ্ছা, ঠিক আছে। এটা একটু ভিন্ন মেজাজের, যেমন একটা লেখা আছে এখানে, প্রেম চাই প্রেম, হৃদয় ছোঁয়া আবেগ ধোয়া উপচে পড়া প্রেম, প্রেম চাই প্রেম, ঘুম জাগানো মন রাঙানো তুমুল করা প্রেম। তারপরে আরেকটা যেমন তোমার দেহের জমিনখানা আমায় দিও ঋণ, সুদ আসলে পুষিয়ে দেব সঙ্গে রঙিন দিন। তো এরকম মানে হালকা মেজাজের, বাট একটা মেসেজ আছে আর কি এটার মধ্যে। হ্যাঁ, তোমায় যত ভালোবাসি ততই করো ঘৃণা, প্রেমের আগুনে চোখ পুরালাম মন ফেরাবে কিনা। তো এই লেখাটা কিন্তু আমার মনে হয় যে দুজন মানুষের মধ্যে যে প্রেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারী পুরুষের যে প্রেম, হ্যাঁ হ্যাঁ, ওই তো পারে অবশ্যই। প্রেম তো নারী পুরুষের মধ্যেই, এটাই তো আকর্ষণটা। ওই যে লেখছেন আপনি, এই নারী পুরুষের যে প্রেম, এটা কি তা আসলেও কি তা এখনো বিদ্যমান নেই এখন এই পরিস্থিতি, এই যে যুগ এখন করছে? আসলে যদি আসলে আমরা প্রকৃত প্রেম থেকে তো সরে যাইলাম, যত এই যে বর্তমানে যান্ত্রিক যে সমাজ ব্যবস্থা এবং মানুষের যে এখানে যে মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ ক্ষোভ লালসা, হ্যাঁ, এই সব জিনিসগুলা মূল কারণে লেগে তার মধ্যে পবিত্র প্রেম নাই, তার মধ্যে আছে কামুক প্রেম। আমরা কামুক প্রেমময় পৃথিবী চাই না, আমরা চাই কিটা পবিত্র এবং যেটা মানুষের মধ্যে চিরন্তন সত্যটাকে ধরিয়া রাখছে, ও প্রেমটা আমরা। আমি আমার কাছে মনে হয় যে আমরা প্রেমটারে যে আপনি কইছেন যে
কামনা যেটা, কামনা থাকি প্রেম এখন, বাসনা থাকি নাই। হ্যাঁ হ্যাঁ, কামনা আর বাসনা কিন্তু দুইটা। প্রেমের মধ্যে ত্যাগ থাকতে হইব, প্রেমের মধ্যে কিন্তু বাসনা থাকতো, বাসনা থাকতে পারে, কামনা নাই। আমার এই প্রেম যে আমি কারণ অনেক মুনি ঋষি কইয়া গেছেন কামিনী কাঞ্চন থেকে যত দূরে মানে তফাৎ থাকতে হয়। কামিনী কাঞ্চন, আমি ওটাও এই জিনিসটা বর্তমানে কিন্তু এই প্রেমটার কামনা গেছে কি, বাসনা এইটা মানুষের চর্চা করে, কিন্তু তাই বলে আমি হতাশাবাদী না, আমি হতাশাবাদী না, অবশ্যই আশাবাদী না, এটা না, তে তো পৃথিবী আটকে যাইব এক জায়গায়, ঠিক না? এটা ঠিক না, তো পৃথিবী তো আটকেও রয়েছে এক জায়গায়। না না, পৃথিবী সবসময় ঘুরে এবং এটা চালু রাখতে হইব, এটাই আমরা সংকল্প হওয়া উচিত সবার। বুঝছি, আপনি আশাবাদী মানুষ অবশ্যই। যাই হোক, আপনারে হরাম, আমিও আপনারে হরি আর শুভকামনা জানাইরাম, আপনার এই আশাবাদী কামনাটা বা বাসনাটা জাগ্রত থাকুক সব সময়। আচ্ছা, তো আপনার যে এই যে কবিতার আপনি আইসেন কার অনুপ্রেরণা থেকে, বা আপনার এই যে লেখালেখি যে শুরু করছেন, এটা কি? লেখালেখিটা মূলত এটা আসলে আমার পরিবারের পক্ষ থেকে কোনো অনুপ্রেরণা পাইছি না আমি, এটা ঠিক। মানে বিফোর ম্যারেজের পরে অবশ্য আমি অনুপ্রেরণা, আমার স্ত্রী যথেষ্ট সহযোগিতা করলো আমারে, আমার এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, অনেক ত্যাগ স্বীকার করা। তাই মাধ্যমটা কি বাবিরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি একজন কবিরে, যদিও তার প্রতিভা হয়তো এটা হয়ে গেল অনেক, বিলীন হয়ে গেল অনেক, আপনি আওয়ায় তার জীবনও এটা আবার মানে প্রকাশ হয়েছে আর কি। হ্যাঁ, এটা সত্য, এটা বাস্তবতা। এটা উনার সহযোগিতা ছাড়া এত দূর আগানোটা সম্ভব না, কারণ উনি তো পুরা ঘরটাই সামলান, আমার বাচ্চা কাচ্চা সব দেখাশোনা ওনার দায়িত্ব। হ্যাঁ, আর আমি তো নিজের খেয়ে বনের মুস্তারাই, এইরকম আর কি। সে যাই হোক, আসলে অনুপ্রেরণার জায়গাটা এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অনুপ্রেরণা না থাকলে তো এত দূর আগানো সম্ভব না। হ্যাঁ, আমার অনুপ্রেরণার জায়গা হইল আমরা যারা লেখালেখি করে, বিশেষ করে আমি কৃতজ্ঞ দুইজন মানুষের কাছে খুব বেশি রকমের। আমার লেখালেখির জগতে যারা আমার সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে, আমার ডক্টর সফিউদ্দিন আহমেদ, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আর আরেকজন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আবুল ফতে ফাত্তা। এই দুইজন ব্যক্তিত্বর কাছে আমি চিরঋণী, এবং আমার যতটুকু আগানো বা যতটুকু আমি কাজ করলাম, তারা স্নেহ এবং তার ছায়া আমার খুব অনুপ্রেরণা যোগাইছে। আচ্ছা, বর্তমানে আপনার কিতা, আপনি কি কোন ইয়েরটা নিয়ে কাজ করা? বর্তমানে আমি কবিতার বেশ কিছু মৌলিক জিনিস নিয়ে কাজ করলাম, যেমন কবিতা একটা জাপানি হাইকু একটা ব্যাপার আছে কবিতার। জাপানিরা একটু আমি খুলাসা করি কই, হাইকু যে জিনিসটা, এটা জাপান থেকে উদ্ভব এই ইয়েটা। এবং জাপানিরা তখন এক সময়ে তারা যখন ঋতু পরিবর্তন হইতো, তারা খুব ভ্রমণ পিয়াসু মানুষ, বিভিন্ন জায়গায় ঘুরিয়া তারা দেখে আর কি ঋতু পরিবর্তনের যে বৈচিত্র্যগুলা, এগুলা তারা ঘুরিয়া দেখে, এবং তারা একটা নোট ডাউন করিয়া রাখতো একটা নোটের মধ্যে সামান্য কিছু শব্দ দিয়া। তো ওইগুলোই পরবর্তীতে ওই হাইকু কাব্য হিসাবে প্রকাশ হয় আর কি। এই ধরনের চর্চা আমাদের দেশেও আছে, বেশ বড় বড় মানুষও করছেন। আমরা হাইকু চর্চায় ইভেন আমরা কবি আসাদ চৌধুরী তারাও করছেন, ইদানিংও কররা অনেকেই। তো ওই হাইকু নিয়ে আমি একটু খাস করলাম, চেষ্টা করলাম। এটা একটু কঠিন। হাইকু জিনিসটা কি, মানে ওই বিন্দুর মধ্যে সিন্ধু খুঁজিয়া পাওয়া আর কি, সামান্য। এটা মাত্রাটা হইল গিয়া 5, 7, 5, এই 3 লাইনেই হয়, 5 মাত্রা, 7 মাত্রা, আবার 5 মাত্রা। তো এই সামান্য শব্দগুলোর মধ্যেই পুরা জিনিসটা ভাবটা থাকে আর কি। এটা তো এটা খুব সুন্দর জিনিস, এটা একটু বোঝার ব্যাপার আর কি, এই একটু কঠিন আর কি। তো এখন বর্তমানে কবিতার
মান সম্পর্কে আমি কিছু জানতাম চাইছিলাম আপনার। কবিতার মান আমরা সিলেট বিশেষ করে তো বালা চর্চা করা ওর ভালো ভালো লেখক কবি তো আছেন। আমি যদি নাম করিয়াও কই, সেরাম একে সেরাম কবি একে সেরাম, জফির সেতু, মুশতাক আহমদ দিন, পুলিন রায়, রানা কুমার সিংহ, আমরা সিলেটে যারা লেখালেখি ওরা কবিতা বিশেষ করে ভালা খুব ভালা কবিতা লেখা তারা। আর আরো একটা জিনিস দেখবা যে কবিতার চুরি হওয়ার যে একটা বিষয়, এইটা আসলে এটা আমি এই কবিতার চৌর্যবৃত্তি যেটা আর কি, এটা কিন্তু অনেক আগ থেকে আছে, এটা নতুন কিচ্ছু না। কিন্তু এই সাহিত্যের চৌর্যবৃত্তি এটা বহুত পুরানা কিচ্ছা, এটা চলিয়া আর এটা চলিয়াও যাইব। তবে একটা জিনিস মানে যারা সুর তারা সুরও থাকবো, আর যারা প্রকৃত লেখক কবি প্রকৃত কবি তারা তারা জায়গা ঠিকই থাকবো। বক্তব্যটা কিতা? আমার বক্তব্য হইল এই ক্ষেত্রে যে সুর যে হে চুরি করিয়া খুব একটা মানে টিকিয়া থাকা সম্ভব না দীর্ঘ লং টাইম। আর যারা প্রকৃত লেখক প্রকৃত কবি তারা অবশ্যই একদিন না একদিন তারা প্রতিষ্ঠা পাইবই। লাইনটা কিয়া মানে একটা কবিতা থাকে ও লাইন এক লাইন দুই লাইন নিয়ে, হ্যাঁ হ্যাঁ এরকম করে অনেকেই করে অনেকেই করে কিন্তু এটা আসলে আমি এটা নিয়ে হতাশ না। এটা এক সময় সে ধরা পড়বো, আজকে যাইব হে বেশি দূর আগাইতে পারতো না, এটাই প্রকৃত সত্য। তারপরেও আমরা আসলে এটা ঠিক না, এটা ঠিক না, এটা তো ঠিকই না, এটা তো আর এটা একটা চৌর্যবৃত্তি, এটা চৌর্যবৃত্তি। আমার আসলে ছোট লাগে তখন নিজরে যে একটা বালা একটা জিনিস রে কোন জায়গা নিয়ে ইয়ে করে। তবে কবিতা নিয়ে আমরা ইয়েটা আমি সিলেট দিয়ে যেহেতু আলোচনা ওর পড়ালেখাটা কম আছে, কবির সংখ্যা অনেক বেশি, কিন্তু প্রকৃত মানে কবি উঠিয়া আন না। আমরা যেমন সিলেটের কবি বা সারা বাংলাদেশের যে আমি যারে শ্রদ্ধা করি কবি দিলুয়ার, তা আমরা কবি দিলুয়ারের মতো কোনো কবি বা তার ধারে কাছের কোনো কবি এখনো সিলেট অঞ্চল থেকে পাইলাম না। এটা আমরা একটা সংকটের জায়গা। তবে যারা লেখরা দুই একজনের নাম যদি কইতে হয় তারা খুব ভালো কবিতা লেখরা, জফির সেতু, মুশতাক আহমদ দিন, একে সেরাম, তারা খুব ভালো কবিতা লেখরা, কিন্তু আরো সংখ্যাটা আরো বেশি হওয়া উচিত আছে। এটা ফলো করবা, আমি এটা ফলো করছি ইদানিং বলতে কি তারা আগে থাকি ওইটা বাইরের যে লেখক লেখা কবি হল আছেন যারা বাইরে লেখালেখি হলেন আমরা আউট অফ সিলেট, তো তারার কাছে একটা জিনিস সবসময় মনে হয় যে আমরা সিলেট বা তারার আউট বাইরের যে আউট অফ ঢাকা সব মফস্বলের কবি সিলেটে বেশি। এটা তারা ধারণা তো সম্পূর্ণ ভুল। একমাত্র কবি দিলেও প্রমাণ করিয়া গেছে যে বার্তগলার মতো গ্রামে, তানোর কথায় বার্তগলার মতো গ্রামে বইয়া তাই বাংলা সাহিত্যরে কবিতারে যে যা কিছু দিয়া গেছেন এরকম কবি খুবই বিরল, এবং তাই তো অন্য বইয়াও তো অনেক জাতীয় পুরস্কার পাইছেন। তো এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। ঢাকার কবিরা যতই নাক ছিটকাওক এটা কোনো কিচ্ছু নাই। আজকে বাংলাদেশের লোক ঐতিহ্য যদি আমরা ধরি, এই যে রাধা রমন, তারপরে আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেব, হ্যাঁ, তারপরে দূরবীন শাহ, এগুলো সবই আমরা সিলেট আমরা হাসন রাজা, আমরা তো সিলেট হলে গিয়া এটার ভান্ডার, এবং সিলেট থেকেই তো সবকিছু নিয়ে প্রতিষ্ঠা হয়ে যায়। হ্যাঁ, এটা তো আর কোয়ার মতো কি নাই। তবে আমরা আসলে ইয়ে করতাম পারলাম না সঠিকভাবে আমরা সব, ও যে আপনি কইছেন বালা একটা কথা যে আমরা সিলেট সংস্কৃতির ভান্ডার, যে সাধক হলোর লোক সংস্কৃতি বলতেই তো সিলেট আমি মনে করি। আমরা কিন্তু দূরিয়ে রাখার মতো আমরা ইয়োটা নাই না। এটা ওই যে প্রাতিষ্ঠানিক, এটা আসলে আমরা ব্যক্তিগতভাবে করা সম্ভব না, এটা সরকারেরও পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। হ্যাঁ, একটা প্রাতিষ্ঠানিক যদি এখন যদি আমি মনে করতাম সিলেট সুনামগঞ্জ শাহ আব্দুল করিম ইনস্টিটিউট একটা গড়িয়ে উঠছে, বা জগন্নাথপুর ওই এলাকা ওই অঞ্চলে রাধারমন ইনস্টিটিউট একটা গড়িয়ে উঠছে, চর্চা কেন্দ্র, তারা নিয়ে গবেষণা করা চর্চা করা, এগুলোর দরকার। এটা তো আপনার রাষ্ট্রীয় পর্যায়ে দরকার, এগুলো তো ব্যক্তি পর্যায়ে করা সম্ভব না। তো এটা আসলে আমরা বাংলা ভিউ চ্যানেলের মাধ্যমে আমরা কইমু, এই দাবিটা আমরা উত্থাপন করলাম। আমরা আশা করি এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিনিসটা নজরে আনবা, এবং এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার অনেক সুযোগ আছে।
তো আসলে বাক্কা সময় দূরিয়ে করছি, আপনি একটা কবিতা আমরা লাস্ট শুনাইলেন, আমরা একটু প্রীত হয়ে যাই শুনিয়া, এবং দর্শকরা বলতে পারছে এটা। আচ্ছা, আমি আর একটা কবিতা কই। আপনার সবচেয়ে প্রিয় কবিতাটা? সবচেয়ে প্রিয় তো সবগুলাই প্রিয়, সবচেয়ে প্রিয় বলতে কোনো শব্দ নাই, সবগুলাই প্রিয়। তারপরেও আমি একটা কইতাম চাইছি যে, আচ্ছা আমি একটা একটু ইয়ে করি এই জায়গায়, যে মন দাগ দিলা, এটা একটাই কোনো কোনো সময় কোনো লেখা আছে যেটা নিজের মনেও নিজের দাগ কাটে, ওরকম লেখা। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে একটু অন্য টাইপের, প্রেম না, এটা একটু বাস্তবতার, এবং এটা আমাদের মানে পারলৌকিক জগতের সাথে রিলেশন আছে একটা, এরকম গহীনের আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত একটু। গহীনের আরতি। হাঁটতে হাঁটতে আমি একটি ঘোর অন্ধকার কবরের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে শুয়ে আছে আমার বন্ধু সজ্জন, প্রশান্তির চাদর জড়িয়ে। কবরের নিস্তব্ধতা আমাকে মুগ্ধ করে টান দেয় নাড়িতে। মনে হয় আরও একটি দিন বেঁচে থাকা মানে সময়ের অপচয়। সময়ের সঙ্গে আমি আর কথা বলতে চাই না পুরনো সখ্যতা। কি বলবো বধির বৈরী সময়কে, তাই ঘুমোতে চাই ম্যারাথন ঘুম। নিদ্রাকাতর মানুষ নাকি ভোগ করে নির্বাণের সুখ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো শুনিয়া। আর দর্শকরাও হয়তো খুশি হয়েছেন আপনার লেখা, নিজের কণ্ঠে আপনি আবৃত্তি করছেন। তো দর্শকের প্রতি আমার অনুরোধ যে আপনারা বাংলা কবিতা পড়বা বেশি করে, খুব বেশি বেশি কবিতা পড়বা, কবিতার ভাণ্ডারে সমৃদ্ধ করবা আপনারাই। আপনারা যদি বেশি করে কবিতা পড়েন তাহলে আমরা অনুপ্রাণিত হইমু, আমরাও লেখার উৎসাহ পাইমু। কারণ আমরা লেখা যদি আপনারা না পড়েন তে আমরা লেখাটা তো কোনো মানে থাকলো না। তাই আমার অনুরোধ, বাংলা কবিতা পড়বা, ভালো কবিতা পড়বা, এবং নিজের মনের মধ্যে এটা গাঁথিয়ে নিবা। আশা করি ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনারে, বাংলা বি চ্যানেলে আমরা অত সময় দিছেন, এবং দর্শকরাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সময় স্বল্পতার কারণে শেষ করতে ওর অনুষ্ঠান, আনাইলে আরও বহুত আলোচনা রয়েছিল, বাকি আছে। হয়তো আপনারাও মনে করা যে তারা তো শেষ করলি না, হয়তো আরও কিছু শুনতাম আসলাম, হয়তো বোয়াত আপনারা শোনার লাগে। তো আমরা আগামীতে আবার নতুন করে লইয়া আইমু। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ।